সুইজারল্যান্ড পরিচিত পারফেক্ট ঘড়ি আর চকলেট তৈরি করার জন্য। যদিও দেশটির লোকজন তাদের সম্পদের শো অফ করে না, তবুও সুইজারল্যান্ড অত্যন্ত ধনী একটি দেশ। এদেশের মানুষের মাথাপিছু জিডিপি প্রায় $৮০,০০০। সুইজারল্যান্ডের এই সুপার অর্থনীতি নিয়ে আমরা তেমন কিছু জানি না। আমরা সুইজারল্যান্ডের নাম শুনলে প্রথমেই ভাবি ভূস্বর্গের কথা, এরপর মনে আসে রোলেক্স ঘড়ি, এরপর আমাদের মনে আসে টবলার-1 চকলেটের কথা। কোনো দেশের অর্থনীতি কতটা ভালো করবে তার অন্যতম ফ্যাক্টর হলো সে দেশটির জিওগ্রাফিক লোকেশন। তবে সুইজারল্যান্ডের জিওগ্রাফিক লোকেশন আহামরি কিছুই নয়, কারণ দেশটি একটি ল্যান্ডলক কান্ট্রি, অর্থাৎ দেশটির কোনো সমুদ্র বন্দর নেই। আবার দেশটির ন্যাচারাল রিসোর্স বলতে আছে অল্প কিছু তেলের খনি এবং বাংলাদেশের মতো কিছু গ্যাসের খনি। সুইজারল্যান্ডের ম্যাক্সিমাম এলাকা পাহাড়ি এবং পাথুরে, তাই এসব জায়গায় বহুতল বাড়িও করা সম্ভব নয়। আবার বাংলাদেশের মতো সমতল ভূমি না থাকায় খাদ্যশস্য উৎপাদন করা কঠিন। সবচেয়ে বড় সমস্যা হলো এদেশের জনসংখ্যাও কম, আর তাই লেবার প্রাইস আমেরিকা ইউরোপের চেয়ে অনেক বেশি। এত অসুবিধার পরও সুইজারল্যান্ড এত উন্নতি কিভাবে করল? আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব। এত কিছু না থাকলেও সুইজারল্যান্ডের গুরুত্বপূর্ণ একটি সম্পদ ছিল যা অন্য কোনো দেশের নেই। এই সম্পদ বা অ্যাসেটের নাম হলো ট্রাস্ট বা বিশ্বাস। যখনই আমরা সুইস ট্রেনের কথা ভাবি আমরা মনে করি এটা সেরা, আবার যখন সুইস ঘড়ির কথা ভাবি তখন আমরা ভাবি যে এটা বেস্ট। ঠিক তেমনি আমরা যখন সুইস ব্যাংকের কথা ভাবি সেটাও বেস্ট, অবশ্য যদি সেখানে কালো টাকা রাখতে যান তাহলে। তবে পজিটিভ হোক আর নেগেটিভ হোক, বিশ্বাস বা ট্রাস্ট তো আছে। এবার একটু পেছনে ফেরা যাক। সুইস ইকোনমির এই জাম্প স্টার্টটা শুরু হয়েছিল কিভাবে? ইকোনমিস্টরা বলেছেন সুইস ইকোনমির সুদিন ফিরেছিল যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন ইউরোপের দেশগুলো একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ছিল, তখন সুইজারল্যান্ড সরকার সিদ্ধান্ত নেয় তারা নিরপেক্ষ থাকবে। আর এই সুদূর প্রসারী রাজনৈতিক সিদ্ধান্ত সুইজারল্যান্ডের জন্য বয়ে আনে আর্থিক সাফল্য। শুধু সিদ্ধান্ত নিয়ে বসে থাকেনি তৎকালীন সুইস নীতি নির্ধারকরা, তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের হানাহানি বা অরাজকতাকে কাজে লাগায়। সুইজারল্যান্ড ঘোষণা করে, আমরা যুদ্ধে জড়াবো না, তবে তোমাদের যদি কোনো যুদ্ধের অস্ত্র লাগে তাহলে আমরা সেটি বানিয়ে দেব। আবার তোমরা যখন যুদ্ধ করবে তখন ইচ্ছে করলে তোমাদের অর্থকড়ি আমাদের ব্যাংকে রেখে দিতে পারো, কারণ আমরা নিরপেক্ষ দেশ। আমরা জানি হিটলারের বাহিনী শুধু ইহুদিদের সম্পদ ছিনিয়ে নেয়নি, তারা যখন যে দেশকে আক্রমণ করেছে সেই দেশের যত সম্পদ ছিল সব দখল করার চেষ্টা করেছে। তারা জানত জার্মানিতে এই সম্পদ রাখলে তা নিরাপদ নয়, কেননা যুদ্ধে জার্মানি হেরে গেলে সব বেদখল হবে। তাই তারা হাতের কাছে পেল সুইস ব্যাংকগুলো। সুইস ব্যাংকগুলো রীতিমতো ঘোষণা দিয়ে এসব সম্পদের রক্ষণাবেক্ষণের প্যাকেজ ঘোষণা করছিল। ব্যাংকগুলোর মাঝে তখন রীতিমতো প্রতিযোগিতা চলছিল, কে কত রকম প্রাইভেসি এবং সেফটি ফিচার তাদের কাস্টমারকে দিতে পারবে। এই প্রতিযোগিতায় মজার ব্যাপার হলো জার্মানির যুদ্ধবাজ জেনারেলরা যেমন তাদের লুণ্ঠন করা সম্পদ সুইস ব্যাংকে নিয়ে রাখছিল, ঠিক তেমনি ইউরোপের বিভিন্ন দেশের ইহুদিরাও নিজেদের বিপুল পরিমাণ সম্পদ রক্ষার জন্য ছুটে যাচ্ছিল সুইস ব্যাংকগুলোর কাছে। তার চেয়ে বড় কথা, জার্মান সরকার তখন যুদ্ধের খরচ মেটাতে তাদের রিজার্ভ গোল্ড সুইস ব্যাংকের কাছে বিক্রি করেছিল। সুইস সরকার এবং ব্যাংকগুলো জানত এসব গোল্ড বা সম্পদ ইত্যাদি আসছে লুণ্ঠিত দেশগুলো থেকে, তারপরেও তারা চুপ থাকে। সুইস সরকার এর ফল প্রায় যুদ্ধের পরে। যুদ্ধে জার্মানি হেরে গেলে জার্মানির একজন সেনা সদস্য কোনো সুইস ব্যাংকে যায়নি তাদের গচ্ছিত সম্পদ ফিরে আনতে। অপরদিকে যুদ্ধে বিপুল সংখ্যক ইহুদি নিহত হয় এবং তাদের প্রতিষ্ঠান ধ্বংস হয়। ফলে খুব অল্প সংখ্যক ইহুদি ছিল যারা তাদের গচ্ছিত সম্পদ ফেরত পেয়েছিল। বাকি বিপুল পরিমাণ গোল্ড, অ্যাসেট, ডলার একটি নির্দিষ্ট সময় পর চলে যায় সুইস সরকারের রাষ্ট্রীয় কোষাগারে। এর পরিমাণ এতই বেশি ছিল যে যুদ্ধের শেষে ব্রিটেন, ফ্রান্স এই অর্থ দাবি করে সুইস সরকারের কাছ থেকে, কিন্তু ওই দাবি করা পর্যন্তই। পরে সুইস সরকার মাত্র $60 মিলিয়ন দিয়ে আপোস করে। সুইস সরকারের একটি দলিল ফাঁস হলে জানা যায় সে সময় প্রায় $7 বিলিয়ন শুধু জার্মানির গোল্ড ছিল সুইস ব্যাংকগুলোর কাছে, যার বেশিরভাগই ইউরোপের বিভিন্ন দেশ থেকে লুট করা। এই পরিমাণ অর্থের বর্তমান ভ্যালু হল প্রায় $15 বিলিয়ন। ইহুদিদের জমানো অর্থ বা গোল্ডের কথা আর জানা যায়নি। গল্পের শুরুতে আমরা সুইস ইকোনমির একটি জাম্পস্টার্টের কথা বলেছিলাম। এই বিপুল পরিমাণ অর্থ ছিল সুইস ইকোনমি উন্নতির সেই জাম্পস্টার্ট।
সুইস সরকার ভালোভাবে জানে যে তাদের ইকোনমি হলো সার্ভিস সেক্টর ইকোনমি, যেমন আমাদের দেশের ব্যাংকিং হলো সার্ভিস সেক্টর। তাই এখানে ভালো করতে হলে মানব সম্পদ উন্নয়নে জোর দিতে হবে। তাই সুইস সরকার তাদের জনগণের দক্ষতা বৃদ্ধির পেছনে প্রচুর ব্যয় করে। এই কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি আইকিউ আছে সুইস লোকদের। তাদের মাথায় পিছু আইকিউ লেভেল 102, যা বিশ্বের সর্বোচ্চ। আর এসব উন্নত এবং দক্ষ জনশক্তি মিলে গড়ে তুলেছে নেসলে, শিনলার্স, রোলেক্সের মতো বিখ্যাত সব কোম্পানি। মানুষের পেছনে ছাড়াও তারা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে তাদের রিসার্চ বা গবেষণার পেছনে। এর ফলাফল দেখা যায় বিশ্বে মাথাপিছু সবচেয়ে বেশি পণ্যের পেটেন্ট বা মেধাস্বত্ব রয়েছে সুইস জনগণের। আর এসব পণ্য উদ্ভাবন করতে গিয়ে নোবেল পুরস্কার পেয়েছেন 27 জন সুইস নাগরিক। সুইজারল্যান্ড এগ্রিকালচার প্রোডাক্ট, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, ডেইরি প্রোডাক্ট, ওয়াইন প্রোডাকশনও এগিয়ে আছে। এগুলো যেমন নিজেদের দেশের জনগণের চাহিদা মেটায়, ঠিক তেমনি নিজেদের চাহিদা মিটিয়ে দেশের বাইরে রপ্তানি করে। সুইস ইকোনমি ফ্লারিসের পেছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে এর স্ট্যাবল পলিটিক্স। তাদের দেশের সরকার চেঞ্জ হয়, কিন্তু পলিসি চেঞ্জ হয় না। যেসব পলিসি দেশের জন্য লাভজনক তা যুগের পর যুগ থেকে যায়। তাই জনগণ দেশের রাজনীতি নিয়ে মাথা ঘামায় না। তাদের ডেমোক্রেসিকে বলে ডিরেক্ট ডেমোক্রেসি। পলিসির জন্য তাদের একটি কাউন্সিল আছে যেটি চেঞ্জ হয় না। গভর্নমেন্ট হলো মূলত সিরেমোনিয়াল, আর তাই সরকারকে ম্যানেজ করে কোনো ব্যবসায়িক গোষ্ঠী তাদের স্বার্থ উদ্ধার করতে পারে না। কারণ পলিসি ঠিক করে ইন্টারনাল কাউন্সিল। শুধু তাই নয়, এই কাউন্সিল যদি কোনো পলিসি চেঞ্জ করতে চায় তাহলে সরাসরি গণভোটের আয়োজন করা হয়। অর্থাৎ সরাসরি জনগণ ভোটের মাধ্যমে ঠিক করে কোন পলিসি পাস হবে, কোনটা হবে না। তাই একে বলা হয় ডিরেক্ট ডেমোক্রেসি। এই কারণে সুইজারল্যান্ডে সারা বছর গণভোট চলে। সুইজারল্যান্ডের জনসংখ্যা মাত্র 85 লাখ হবার কারণে এখানে গণভোট আয়োজন করা তেমন কঠিন কিছু না। আগেই বলা হয়েছে সুইস ব্যাংকগুলোতে রয়েছে প্রচুর অর্থ, তাই তারা সহজ শর্তে দেশের নাগরিকদের লোন দেয়। নাগরিকরা এই লোন নিয়ে হোটেল, রিসোর্ট বানায়। সুইজারল্যান্ড হলো অসম্ভব একটি সুন্দর দেশ। তাই এসব ইনফ্রাস্ট্রাকচার বিপুল পরিমাণ ট্যুরিস্টকে সুইজারল্যান্ডে অ্যাকোমোডেট করতে পারে। দেশের মোট জিডিপির 2.60% আসে ট্যুরিজম থেকে। যখন ট্যাক্সের জন্য গণভোট হয়, সুইসরা তখন ট্যাক্স যেন না বাড়ে সেই ভোট দেয়। এই কারণে এখানে ট্যাক্স অন্যান্য দেশের চেয়ে কম। এতে তাদের আয় নিজেদের কাছে থাকে এবং মাথাপিছু আয় বাড়াতে সাহায্য করে। সুইস জনগণের বেকারত্বের হার খুবই কম, আবার জীবনযাত্রার খরচও বেশি। এ কারণে যারা স্কিল্ড বা হাই স্যালারির জব করার লোক না হলে এই দেশে কেউ অভিবাসী হয়ে থাকতে পারে না। অর্থাৎ কস্ট অফ লিভিংয়ের জন্য এখানে জমা হচ্ছে সব স্কিল্ড লোকজন। অল্প কথায় বলতে গেলে সুইজারল্যান্ডের নাগরিকরা কঠোর পরিশ্রম করে, অল্প ব্যয় করে আর বেশি সঞ্চয় করে। সুইজারল্যান্ড কেন এত ধনী, এর কারণ খুঁজতে গেলে অবশ্যই আসবে সুইস ব্যাংকগুলোর কথা। অ্যাকাউন্ট হোল্ডারদের গোপনীয়তার জন্য সুইস ব্যাংকগুলো কুখ্যাত। ঠিক এই কারণে সারা বিশ্বের অবৈধ অর্থ সুইস ব্যাংকগুলোতে গিয়ে জমা হয়। আর এজন্য সুইজারল্যান্ডকে বলা হয় ট্যাক্স হ্যাভেন। যে সিক্রেসির কথা বলেছিলাম সেটি হলো 1913 সালে একটি আইন, যা তখনকার সুইস সরকার জেনেভায় বসে পাশ করিয়েছিল। এই আইনটি জনপ্রিয় হয় যখন ইউরোপের দেশগুলোর প্রথম বিশ্বযুদ্ধের ব্যয় মেটানোর জন্য তাদের নাগরিকদের উপর অনেক বেশি ট্যাক্স আরোপ করছিল। সুইস ব্যাংকের লোকজন সেই সুযোগটি লুফে নেয়। তারা রীতিমতো ফ্রান্সে গিয়ে ক্যাম্পেইন করে তাদের ব্যাংকে টাকা জমানোর জন্য। ফ্রান্সের বিত্তশালী লোকজনের মধ্যে একটি ক্রেজ চলে আসলো সুইস ব্যাংকে টাকা জমানোর জন্য। এভাবে ট্যাক্স হ্যাভেন নামটি এসেছিল। সহজ কথা বলতে গেলে আপনি আপনার নিজের দেশের টাকা পাচার করে সুইস ব্যাংকে রাখলেন। একদিন হঠাৎ করে আপনি নিজের দেশে মানি লন্ডারিংয়ের দায়ে গ্রেপ্তার হলেন এবং জেলে থাকা অবস্থায় মারা গেলেন, এবং আপনার সেই সম্পদ আর কেউই পেল না। সেটা হয়ে গেল সুইস ব্যাংকেরই। সুইস ব্যাংকিং অ্যাসোসিয়েশন 2018 সালে একটি রিপোর্ট প্রকাশ করে। সেখানে বলা, সুইস ব্যাংকগুলোর কাছে বর্তমানে $6.5 ট্রিলিয়ন সম্পদ জমা আছে। তারা আরও ঘোষণা করেছে যে সুইজারল্যান্ডের টোটাল ব্যাংকিং অ্যাসেট রয়েছে সে দেশটির মোট জিডিপির 500 গুণ। এখন কথা হলো, আরও অনেক দেশও ট্যাক্স ফাঁকির সুবিধা দিচ্ছে। সব থাকতে সুইজারল্যান্ড কেন? কারণ একটাই, অভিজ্ঞতা। সুইস ব্যাংকগুলো এই কাজ করে আসছে বিগত 300 বছর ধরে। সেই সাথে তারা কাস্টমারদের দিচ্ছে কিভাবে টাকা পাচার করা যায় এমন পরামর্শ। সম্প্রতি কিছু নিউজ এসেছে সুইজারল্যান্ড নতুন চুক্তিতে সই করেছে যার মাধ্যমে ব্যাংকিং সিক্রেসি থাকবে না। কিন্তু প্রকৃত সত্য হলো সুইস ব্যাংকগুলো নিশ্চিত করেছে ব্যাংকিং সিক্রেসি ইনটেক্ট থাকবে। কিছু ছোটখাটো সংশোধন করা হয়েছে
যার মাধ্যমে আদতে কাস্টমারে লাভবান হবেন। এর প্রমাণ পাওয়া যায় 2018 সালের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্টে। সুইজারল্যান্ড 2018 সালে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা ছিল 3 নম্বর। তবে সেক্টর ওয়াইজ হিসেবে ব্যাংকিং সেক্টর ছিল দুর্নীতিগ্রস্ত সেক্টরে সারা পৃথিবীতে প্রথম। তারা ব্যাংকিং সেক্টরে এমন দুর্নীতির পেছনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তুলে ধরেছিল কয়েকটি বিষয়: ব্যাংকিং সিক্রেসি ল, বিশাল অফশোর ব্যাংকিং ইন্ডাস্ট্রি, মানি লন্ডারিং এবং শ্যাডো ব্যাংকিং। সুইস ইকোনমির এই মডেল অন্য কোনো দেশের পক্ষে কপি করা সম্ভব নয়, কারণ অন্য কোনো দেশ যুদ্ধে নিউট্রাল থাকতে পারবে না। অন্য কোনো দেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রি এমন ট্রাস্ট প্রদান করতে পারবে না। বিশ্বে অন্য কোনো ব্যাংক নাগরিকদের এত সহজ শর্তে ঋণ দিতে পারবে না। আমরা সুইসদের কাছ থেকে 2টা শিক্ষা নিতে পারি। 1. বিশ্বাস, যার উপর প্রতিটা বিজনেসের সাফল্য নির্ভর করে। 2. কঠোর পরিশ্রম আর সঞ্চয়, যা শেখা যায় সুইস নাগরিকদের কাছ থেকে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।